দর্শক, এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, ঠিক কাজী নজরুল ইসলাম সমাধি চত্বরের সামনে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আজ দুপুর 2টায় শহীদ ওসমান হাদির জানাজা শেষে তাকে কিন্তু এই ঠিক কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাধি করা হবে। এবং এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু নিরাপত্তা এবং আমরা সাংবাদিক বিভিন্ন সাংবাদিকদের কিন্তু দেখতে পাচ্ছি, তারা তারা কিন্তু রয়েছেন এই সমাধি চত্বরের সামনে। এই মুহূর্তে কিন্তু ঘড়ির কাঁটায় কিন্তু 1টা 27। আমরা জানি যে ঠিক আর আধা ঘন্টা পরে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। দর্শক, সেখান থেকে কিন্তু তাকে কিন্তু এখানে নিয়ে এসে ঠিক কবরটি কাজী নজরুল ইসলামের ঠিক পাশেই কিন্তু দেওয়া হবে। দর্শক, আমরা জানি যে শহীদ শরীফ ওসমান বিন হাদি গত 12ই ডিসেম্বর কিন্তু সন্ত্রাসীদের বুলেটে তিনি গুলিবিদ্ধ হন এবং তারপরে কিন্তু তিনি উন্নত চিকিৎসার জন্য পরে দেশের বাইরেও যান। আমরা পুরো দেশ কিন্তু আজকে শোকের ছায়ায় শোকাহত এবং ওসমান হাদির জানাজাকে ঘিরে কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন, সেখানেও কিন্তু পুরো একদম প্রশাসন কিন্তু পুরো কঠোর নিরাপত্তায় কিন্তু এই জায়গাটিকে রেখেছে। আমরা জানি শরীফ ওসমান বিন হাদি তিনি জুলাই পরবর্তী আন্দোলনে কিন্তু রাজনীতির মাঠে একজন সক্রিয় তরুণ রাজনীতিবিদ হিসেবে তিনি আসলে নিজেকে পরিচিত করতে পেরেছিলেন। এবং জুলাই পরবর্তী আন্দোলনে যে সকল ছাত্রনেতারা আসলে রাজনীতির মাঠে নিজেকে প্রমাণ করতে পেরেছিল, তাদের মধ্যে কিন্তু শরীফ ওসমান হাদি অন্যতম, একদম প্রথম সারির। এবং তিনি গত 12ই ডিসেম্বর যখন জুমার নামাজ শেষে দুপুরে তিনি যখন তার নির্বাচনী প্রচারণার কাজে যাচ্ছিলেন, তখন গুলিবিদ্ধ হয়েছিলেন। আজকে কিন্তু তিনি মারা যাওয়ার পর থেকেই কিন্তু দেশের যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু ভেঙে পড়ে। এবং পাশাপাশি কিন্তু তার যে ভক্তরা আছেন এবং রাজনৈতিক এবং রাজনীতির বাইরেও যে সকল মানুষজন আছেন, প্রত্যেকে কিন্তু হাদির জন্য আসলে আজকে শোকাহত এবং পুরো মানুষের ঢল। দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, পুরো রাস্তা দিয়ে হেঁটে আসতে আসতে আমরা কিন্তু লক্ষ্য করছিলাম মানুষজন আসলে ঠিক আজকের এই দিনে গাড়ির একদম পুরো রাস্তাতে ক্রাইসিস, মানে কোনো দূরপাল্লার যানবাহন ওভাবে নেই এবং যান চলাচল একদমই কম থাকায় পুরো মানুষজন কিন্তু একদম হেঁটে হেঁটে সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, যে তারা আসলে শরীফ ওসমান বিন হাদির জানাজাতে অংশগ্রহণ করবেন। এবং আমরা দর্শক জানি যে শরীফ ওসমান বিন হাদি খুব অল্প সময়ে এত তুমুল জনপ্রিয়তা আসলে খুব কম রাজনীতিবিদ পেয়েছে। কিন্তু আমরা দেখেছি সেই জায়গায় আসলে ওসমান হাদি কিন্তু আসলে তার রাজনৈতিক যাত্রা খুব ছোট হলেও সেখানে কিছু সময়ের মধ্যেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। 30 মিনিট পরে ওসমান হাদির জানাজা শেষ হবে। তারপর ওখানকার প্রক্রিয়া শেষ করে এখানে আসতে আসতে বেলা 2:30 হয়তো বাজবে, এখন 1:30, হয়তো 1 ঘন্টা বা তার কিছু। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে শায়িত আছেন যেখানে, তার পাশেই কিন্তু আসলে তাকে শায়িত করা হবে। এবং এটা কিন্তু আসলে শরীফ ওসমান হাদি যখন মারা যায় এবং মারা যাওয়ার পরে যখন হচ্ছে ইনকিলাব মঞ্চে এবং তার রাজনৈতিক দলের যারা আছেন সেই দলীয় মানুষজন কিন্তু আসলে তারা বলেছিলেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে শায়িত করা হবে। এবং আমরা একটা বিষয় কিন্তু জানি যে জাতীয় কবি কাজী নজরুলের সাথে আসলে রাজনৈতিক মানুষের পুরোপুরি সদৃশ্য মিল না খুঁজে পেলেও নজরুলের যে বিদ্রোহী কবিতার যে ভাষা, সেই ভাষাটি কিন্তু ওসমান হাদি আসলে ভীষণভাবে পড়তে পেরেছিলেন এবং তার রাজনৈতিক যে
দর্শন, সেই দর্শনে আসলে জাতীয় কবি কাজী নজরুলের যে প্রভাব সেটি কিন্তু তিনি ব্যক্ত করেছিলেন এবং প্রমাণ করতে পেরেছিলেন যে ইনসাফ প্রতিষ্ঠার যে লড়াই, সেখানে শরীফ ওসমান বিন হাদি কিন্তু একটি অন্যতম নাম হয়ে উঠেছিল বাংলাদেশের তরুণ রাজনীতির ধারায়। সেই ধারা আসলে অব্যাহত রাখার প্রক্রিয়ায় কিন্তু তিনি ঢাকা ৮ আসনের সংসদ প্রার্থী হয়েছিলেন এবং নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন। ঠিক গত ১২ই ডিসেম্বর জুমার নামাজ শেষে যখন তিনি নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন, তখন কিন্তু বিজয়নগর বক্স কালভার্ট এরিয়াতে কিন্তু তিনি গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু ঢাকা মেডিকেলে তাকে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেলে নিয়ে আসার পরে সেখান থেকে তার অবস্থার যখন অবনতি হয়, তারপরে কিন্তু তাকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তার পরবর্তীতে তার শারীরিক অবস্থার সার্বিক একটু ভালো মনে করে কিন্তু তাকে ওখান থেকে সিঙ্গাপুরে পাঠানো হয়। কিন্তু তারপরে কিন্তু আমরা যে খবরগুলো জানলাম এক এক করে, আপনারা গণমাধ্যমের বরাত এবং ওখানকার যে চিকিৎসক তাদের বরাত কিন্তু আপনারা জানতে পারছিলেন যে তারা কিন্তু আসলে অবস্থার অবনতি হচ্ছিল এবং সবশেষ যে তার কার্ডিয়াক অ্যাটাকটি হয়েছিল সেটির পর কিন্তু ডাক্তাররা বেশ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ওসমান বিন হাদির অবস্থা আশঙ্কাজনক এবং তার চিকিৎসারত অবস্থার খুব পরিণতিটা ঠিক স্বাভাবিক নয়। সেই ঘোষণার একদিন পরেই কিন্তু শরীফ ওসমান বিন হাদি আসলে মৃত্যুবরণ করেন এবং আমরা জানি যে গতকালকে কিন্তু সন্ধ্যা নাগাদ তার লাশ ঢাকা বিমানবন্দর হয়ে আমাদের হিমাগারে এখানে রাখা হয় এবং আজকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে বেলা ২টায় কিন্তু জানাজা শেষে সরাসরি এখানে নিয়ে আসা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করার জন্য। দর্শক, শরীফ ওসমান বিন হাদি বাংলাদেশের রাজনীতিতে অল্প সময়ে যে ইনসাফ প্রতিষ্ঠার ছাপ রাখতে পেরেছিলেন সেটি কিন্তু আসলে দল মত নির্বিশেষে এবং আপামর জনতা কিন্তু সেটি আসলে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল এবং তার নির্বাচনী প্রচারণার মাঠ, তিনি জুলাই পরবর্তী আন্দোলনে যে সকল তরুণ মুখ রাজনীতির মাঠে ছিল সেখানে শরীফ ওসমান বিন হাদি কিন্তু আসলে একজন সফল রাজনীতিবিদের প্রথম কাতারেই তিনি ছিলেন এবং দলমত নির্বিশেষে তার জন্য যে আকুল প্রার্থনা, তার দোয়া, সেই দোয়া হয়তো মহান আল্লাহ তাআলা কবুল করেনি, তাকে জীবন ফিরিয়ে দেয়নি, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে তার যে বিপ্লবী মনোভাব, তার যে বিদ্রোহী মনোভাব, সেটি কিন্তু আসলে এই প্রজন্মের তরুণরা আসলে বহন করবে। আমরা পুরো রাস্তা আস্তে আস্তে দেখছিলাম যে পুরো রাস্তাতে কিন্তু মানুষ হাঁটছে। এ হচ্ছে আমি যখন রেল লাইন ধরে, আমি মগবাজার রেল লাইন ধরে হাঁটছিলাম, আমি সেই মুল্লুক চল আন্দোলনের চা শ্রমিকদের যে হেঁটে চলে আসার দেশ ত্যাগের যে দৃশ্য আমি দেখছিলাম, এটি সেই যে বিপ্লব বিদ্রোহ, এই জানাজা পড়তে যাওয়া মানুষদের চোখেও আসলে সেই 1940 কিংবা ওই সময়কার আন্দোলনের যে প্রবাহ সেটা আমরা দেখেছি। সাধারণ জনতা কিন্তু আসলে জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু পায়ে হেঁটে আমরা দেখছিলাম রেল লাইন ধরে তারা যাচ্ছিলেন এবং চেতনা, চিন্তা এবং বিপ্লব এবং বিদ্রোহে তিনি বেঁচে থাকবেন, দীর্ঘজীবী হবেন এই তরুণ প্রজন্মের মধ্যে। আমরা দেখছি কঠোর নিরাপত্তায় কিন্তু এখানে বেষ্টিত করা হয়েছে এবং প্রশাসনিক যারা দায়িত্বে আছেন, পুরো প্রশাসন আছে। আমরা আপনাদেরকে একটু দেখাবো এবং আমরা একটু এখানকার দু একজন সাধারণ মানুষও জড়ো হয়েছেন, আমরা তাদের একটু অভিব্যক্তি জানার চেষ্টা করব তারা আসলে কেন এসেছেন এখানে। কিন্তু এই মুহূর্তে আসলে প্রশাসন কাউকে, বাইরের কাউকে ভিড় করতে দিচ্ছে না, সরিয়ে দিচ্ছে নিরাপত্তার স্বার্থে, কিন্তু তারপরেও এই যে এসে অপেক্ষা ওসমান হাদির জন্য, আমরা একটু তাদের দু একজনের কাছ থেকে জানবো যে আসলে তারা কোথা থেকে এসেছে, তারা হাদিকে কিভাবে লালন করে, হাদিকে কিভাবে জানে, আমরা একটু তাদের কাছ থেকেই আসলে জানার চেষ্টা করব। আমরা একজন মধ্যবয়সী একজন মাকে দেখতে পাচ্ছি, তিনি কোথা থেকে এসেছেন আমি একটু জানবো। আমরা 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 আপা আমরা চ্যানেল আইয়ের সাথে সরাসরি যুক্ত আছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি মিরপুর থেকে এসেছি, 10 নম্বরে ছিলাম আমরা, জুলাই যোদ্ধা। আমি আমার ছেলে, আমরা জুলাই যোদ্ধা। হাদির জন্যই তো এখানে চলে আসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে অনুভূতিতে হাদি আপনাদের কাছে কেমন মানুষ ছিল? হাদি তো সাংঘাতিক একজন নেতা ছিল। আমরা একে ফজলুল হক, যে শেরে বাংলা, তার কথা তো জানি আমরা। সে কাউকে তোয়াজ করে কথা বলতো না, হাদিও তোয়াজ করে কাউকে কথা বলে নাই। আমাদের এখন যে হাদিরা বাইচে আছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হোক। আর এই ফ্যাসিস্টদের কিভাবে
তাদেরকে ধ্বংস করা যায় বা তাদেরকে থামানো যায় সেই ব্যবস্থা নেওয়া হোক। ডক্টর ইউনূসের কাছে আমার এটাই চাওয়া। দর্শক, তিনি বলছিলেন যে এরপর যে হাদিরা বেঁচে আছে, মানে তিনি বোঝাচ্ছিলেন জুলাই আন্দোলনের অন্যান্য সক্রিয় যে সহযোদ্ধারা আছেন তাদের নিরাপত্তার জায়গাটিতে যেন কোনো ঘাটতি না হয়, সেই জায়গাতে তিনি কিন্তু আসলে দাবি রেখেছেন। আমরা আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলবো তারা কোথা থেকে এসেছে। আমরা দু একজন শিক্ষার্থীকেও বোধহয় দেখতে পাচ্ছি। আপনি শিক্ষার্থী, কোথায় পড়ছেন? আমি বর্তমানে তুলারাম কলেজে পড়ছি। কেন আসলেন এখানে? আসলে আমরা তো ছাত্রছাত্রী, আমার মতো মেয়েরা তো হচ্ছে হাদিবার জানাজায় পর্যন্ত যেতে পারবে না, এই জন্য হচ্ছে হাদিবার সেই সমাধিটা দেখার জন্য এখানে আসা। আপনাদের মতো তরুণদের অনুভূতিতে একজন ওসমান হাদি আসলে কেমন ছিল? আমাদের জন্য হাদি ভাই সবচেয়ে বড় অনুপ্রেরণা, ছাত্রদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হাদি ভাই। আমার হাদি ভাইকে মেরে ফেলা হয়েছে, আমরা এর ইনসাফ চাই। এই বাংলায় আমরা হাদি ভাইয়ের ইনসাফ চাই। আজকে যদি হাদি ভাইয়ের ইনসাফ না হয়, বাংলাদেশে আর কোনো যারা মারা যাবে তাদের কোনো ইনসাফই হবে না। আমরা হাদি ভাইয়ের ইনসাফ চাই। আমাদের শেষ কথা, আমরা হাদি ভাইয়ের ইনসাফ চাই। আমরা তার খুনির বিচার চাই। এতটুকুই বলবো, তাদেরকে ভারত থেকে এনে জাস্ট জনগণের কাছে ছেড়ে দেন। তাদেরকে ইট পাটকেল মেরে মানুষের পায়ের লাথিতে যেন তাদেরকে মারা হয়, প্রশাসনের কাছে যাতে তাদের না দেওয়া হয়। আমরা চাই জনগণের হাতেই যাতে তাদের মৃত্যু হয়, তাদের এটাই শাস্তি তাদের। দর্শক, এই তরুণী, এই শিক্ষার্থী কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়ছেন। শরীফ ওসমান বিন হাদির কথা বলতে গিয়ে তিনি অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছে। তিনি কিন্তু বলছিলেন যে আমি একজন নারী, আমি তো আসলে জানাজায় যেতে পারবো না, তো ওসমান বিন হাদির যেখানে শেষ সমাধি শায়িত হবে সেখানে তো আসতে পারি, সেই অনুভূতি নিয়েই কিন্তু এই তরুণী এসেছিলেন এবং তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এবং তিনি বলছিলেন, তিনি হয়তো ক্ষোভের বশীভূত হয়ে বলেছেন রাগে, যে এই খুনিদের যেন আসলে জনগণের হাতে তুলে দেওয়া হয়, তারাই বিচার করবে, জনতার মঞ্চে হাদির খুনিদের বিচার হবে, সেই কথাই কিন্তু এই তরুণী বলছিলেন। আসলে যখন বিচার বিভাগ বা প্রশাসন আসলে ব্যর্থতার পরিচয় দেয়, নানাভাবে ব্যর্থ হয়, তখনই আসলে জনতা এবং তরুণীদের মুখে এই ধরনের কথা চলে আসে। আমরা চাই না বিচার বহির্ভূত কোনো মানুষ হত্যাকাণ্ডের শিকার হোক, সেটা কাম্য নয়, কিন্তু আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে যে হাদি মৃত্যুবরণ করেছে, সেই হাদির মৃত্যুর বিচার যেন ইনসাফের ভিত্তিতে সঠিকভাবে যেন বিচারটা করতে পারে। এখানেই বোধহয় হাদির আত্মার শান্তি লুকায়িত আছে। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব, চ্যানেল আইয়ের সাথে থাকবেন, আমাদের সাথে সরাসরি যুক্ত থাকবেন।